অবরুদ্ধ নিশীথ। তেজস্মিতা মুর্তজা। পর্ব ৬২। মুরসালিন ও হামজা দুজনেই অনেকক্ষণ কথা বলেনি সেদিন। বাচ্চারা জেগে উঠেছিল। ভয়ে ভয়ে এসে পানি খাচ্ছে কেউ কেউ। খুব পিপাসা তাদের। একটু মুক্তির পিপাসা, মায়ের কোলে ফেরার পিপাসা, দুনিয়ার আলো দেখার পিপাসা। এত পিপাসা থাকা ঠিক না। তবু ওরা পিপাসার্ত। হামজা বলল, দলের বহুত লোক জিম্মি তোমাদের কাছে। তাদের হদিশ দাও। মুরসালিন চুপ। হামজা নিজেকে দমন করল। যথাসম্ভব শান্ত স্বরে বলল, একই কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, তুমি হচ্ছ না শুনে শুনে। ফজরের আজান পড়ছে। নামাজ পড়ব। হামজা বেরিয়ে এসেছিল। ওদের হাত পা বাঁধা নয়। কিন্তু সবাই আঘাতপ্রাপ্ত, ক্ষতবিক্ষত। না হলেও ওই অবরুদ্ধ কুঠুরি ছেড়ে বেরোবার উপায় নেই। উবু করে মুরসালিনের ইমামতিতে এক বদ্ধ দেয়ালের বেষ্টনীতে ফজরের নামাজ আদায় করল সকলে। নামাজ শেষে অনেকক্ষণ মোনাজাতে হাতে তুলে বসে রইল মুরসালিন। ওকে বোঝা যায় না। গায়ে পাঞ্জাবি বা জুব্বা চড়ায় না। পরে জিন্স প্যান্ট, গালে সুন্নতি দাড়ি নেই, নেই কোনো ইসলামী লেবাস। দেখতে উঁচুলম্বা আর্মিদের মতো। শুধু নামাজটা পড়ে। কথাবার্তা স্পষ্ট। বংশ পরম্পরায় এইটুকু ধর্মীয় আচার পেয়েছে বোধহয়, অথবা অন্য কিছু। জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আর জামায়াত একই জলীয় দ্রবণের মিশ্রণ তো। সেই রাতে মহিলা যখন হারিকেন নিয়ে এসে দাঁড়াল, জয় দ্রুত সতর্ক করল, চিৎকার করবেন না। আমি সাহায্য চাইতে এসেছি। এরপর দুজনই চুপ। অবাক হয়ে দেখল দুজন দুজনকে। লতিফের স্ত্রী আসমা। মহিলা আতঙ্কে জড়িয়ে গেল। ওদেরকে দেশের শেষ সীমান্তে চলে যেতে বলেছিল, নয়তো দেখা হলেই মেরে ফেলবে। ওরা জয়ের থেকে আত্মগোপন করেছে, কিন্তু জেলা ছাড়েনি। আজ কি খোঁজ পেয়ে জয় এসেছে? হাসল, কথা রাখেননি ভাবি। ভেরি ব্যাড। আসমা কথা বলতে পারে না। বলল, দরজা খোলা রাখুন। সে গাড়িটাকে নিয়ে এসে টিনের ফটক খুলে উঠোনে ঢুকিয়ে রাখল। উঠোনটা ছোট। লতিফ ঘামছে। এখনও ক্রাচে ভর করেও ঠিকমতো হাঁটতে পারে না। সমস্ত সম্পত্তির প্রায়টাই পায়ের চিকিৎসায় খরচা হয়ে গেছে। কবির ও জয় মিলে পলাশকে নামিয়ে বারান্দা রাখল। মাটির ঘর, পাটকুড়ির বেড়া। পাশে টিনের কাঠের মিল। জিজ্ঞেস করল, লতিফ ভাই, উড মিল কি আপনার নাকি? লতিফের শরীরটা কাঁপছে। সে কোনোমতো ঘাড় নাড়ল। জয় বলল, আপনার একটা ক্ষমার পথ আছে। মানে আমি কাউকে ফার্স্ট টাইম সেকেন্ড চান্স দেব। আসমা পলাশের অবস্থা দেখে বমি করে ফেল। এত বিদঘুটে জীবিত লাশ সে দেখেনি আগে। দ্রুত ঘরে চলে গেল। সঙ্গে অন্তুকে নিয়ে গেল টেনে। আমিরের স্ত্রী বলে কথা। জয় বাড়ির সমস্ত আলো নিভিয়ে একদম স্বাভাবিক ও নীরব থাকার আদেশ দিল সবাইকে। আপাতত আগামী ৩-৪ ঘণ্টা চুপ থাকতে হবে। পুলিশ রাস্তা দিয়ে যেতে পারে, কিন্তু এই বিরান জায়গায় অথবা কোনো বস্তিতেই সার্চ করে দেখবে না। প্রশ্নই ওঠে না। আসমা কিচ্ছু শুনল না। সকলের জন্য রান্না করতে গেল। অন্তু গিয়ে বসল তার পাশে। বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। রান্নাঘরটা ভেতরে। অন্তু সাহায্য করছিল। তার আসমাকে ভালো লাগছে। আসমারও তাকে চরম পছন্দ হয়েছে। অন্তুর ভেতরে শঙ্কা কাটছিল না, তবু সে স্বাভাবিক থাকতে চাইল। আজকাল এসব আর গায়ে লাগে না। রাত ২:৩০টার দিকে গোসল করে লতিফের একটা লুঙ্গি পরল। কবির রাস্তার পাশে পেশাব করার ভঙ্গি করে আশপাশ দেখে এল। কোনো অস্বাভাবিকতা নেই। জয়ের উপস্থিত বুদ্ধিতে তার বুক গর্বে ফুলে উঠল। কারণ সে জয়ের মতো চতুর লোকের বিশ্বাসভাজন লোক। পুলিশ কল্পনাও করতে পারবে না ওরা এত কাছে এমন এক বাড়িতে উঠে আরাম করছে। পুলিশ হোক বা সাধারণ লোকও সবসময় এসব ক্ষেত্রে দূরবর্তী চিন্তা করে। লতিফের মেয়ে জেগে উঠে জয়কে চিনতে সময় নিল। সে হাসপাতালের সেই ক্ষণ ভোলেনি। জয়কে বলল, এই তুমি আমাকে একটা মদার গেলা দেখাতে চাইছিলে না? এখন দেখাও। জয় বলল, তোমার আব্বু বোধহয় সেই খেলাটা পছন্দ করবে না আম্মা। কেন করবে না? আব্বু আমাকে খেলতে দেয়। কিতু বলে না। দেখাও। লতিফকে বলল, ভাই, মেয়ে পিস্তলের খেলা দেখতে চায়। বাপ হিসেবে প্রাণটা উৎসর্গ করতেই পারেন। বাচ্চা মানুষের আবদার ফেলা ঠিক না। তারপরই মনে পড়ল তার কাছে এক্সট্রা বুলেট নেই, ম্যাগাজিন খালি। কিন্তু এই দুর্বলতা তো প্রকাশ করা যাবে না।
পিস্তল হতে পারে মানুষের সবচেয়ে বিশ্বস্ত ও কার্যকর সঙ্গী, হোক তার ভেতর ফাঁপা। দেখলেই লোক ডরায়। রাত 3:30টার পর পলাশকে কাঠের মিলে নেয়া হল। পলাশের শ্বাস পড়ছে ধীরে ধীরে। লতিফ ঠকঠক করে কাঁপছে। তার চোখে মুখে নিদারুণ আতঙ্ক। জয় যা করতে চাইছে তা সুস্থ মানুষ দেখতে পারে না। সেদিন শেষরাতের দিকে লতিফের কাঠের মিলের উডওয়ার্কিং সারফেস মেশিন চালু করা হল, যা দিয়ে শত শত বছরের হাতির মতো মোটা মোটা গাছ এক নিমেষে ফালা ফালা করে ফেলা হয়। পলাশকে সেই মেশিনের উপর শোয়ানো হল, হাত পা বাঁধা। অপেক্ষা করল ওর চোখে মুখে মৃত্যুর করুণ সেই অসহায় ভয়টা ফুটে ওঠার। পলাশ তো পাগল, তবু বোধহয় মৃত্যু বিশ্বাসটাই এমন যাকে তাকে গ্রাস করে তার অন্ধকার গর্ভে। পলাশের চোখের সেই কাতরানি জয়কে খুব শান্তি দিচ্ছিল। পলাশের দেহটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল চলন্ত ব্লেডের দিকে। চি চি শব্দ হচ্ছে। কবির ও লতিফ বেরিয়ে গেল। সারা মেঝেতে ত্রিপল বিছিয়ে দেয়া হয়েছে। রক্ত আটকে থাকতে পারে এমন সব যন্ত্র সরিয়ে নেওয়া হল। পলাশ সেই চলন্ত উডকাটার ব্লেডের দিকে চেয়ে দেখল। সাথে চোখটা বন্ধ করল। হাত দুটো থেতলানো কিমা। হাড়ের সন্ধি নেই। ঝুলছে। সেই যন্ত্রণা ভুলে গেল সে। তার বাঁচতে ইচ্ছে করছে না। তবে অদ্ভুত এক ভয় গ্রাস করেছে। তার এত ক্ষমতা, এত বড়াই। পলাশ নামে মানুষ থরথরিয়ে উঠেছে এই তো কদিন আগের কথা। সে মানুষের বসত জমি, ব্যবসার পয়সা, বউ, সন্তান, মেয়ে, দেশের সম্পদ কিছুই ছাড়েনি। মানুষ এভাবেই কাতরেছে। কত লোকই যে এই জীবনে তার নোংরা পা দুটো জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছে। কেউ প্রাণ ভিক্ষা চেয়েছে। কেউ বা বলেছে আর মারবেন না, আর মারবেন না। ওরে আল্লাহ! পলাশ সেই সব আহাজারি শুনতে পাচ্ছিল। রূপকথার চিৎকারও কানে এলো। কি আশ্চর্য! কত মেয়ে হাত জোর করে সম্মান প্রার্থনা করেছে, তার খারাপ লাগেনি। মানুষ ভাতের চাল কেনার পয়সাটুকুও তার হাতে সঁপে দিয়েছে জানের ভয়ে। তারপর নিশ্চয়ই না খেয়ে থেকেছে। সামান্য মুদির দোকানিকেও যে ছাড়েনি পলাশ। মৃত্যুর ভয় এত তাদের? বোকা ওরা কি জানে ওদের চেয়ে পলাশেরা কত কঠিন শাস্তির ভোগ করে বিদায় হয়? তা জানলে ওরা ভয় পেত কি? সবচেয়ে বড় আশ্চর্য হল পলাশ সে সেইসব লোকের হাতে মরছে না। না, তারা তাকে শাস্তি দিচ্ছে না। আজব ব্যাপার। তার কাল আজ জয় আমির, যার নিজের পাপেরই অন্ত নেই। আর সে আবার শাস্তিকে ভয় পায় না। প্রথমে পলাশের কোমট সমান 2 ভাগ হয়ে গেল। এক ভাগ দুটো পা ও কোমট, অপর ভাগ পেট থেকে মাথা। গোসল করে বিশেষ লাভ হল না। ফোয়ার মতো রক্ত ছুটছে চারদিকে। জয়ের গোটা দেহ ভিজে উঠল পলাশের রক্তে। উপরের ধরটাকে ঘুরিয়ে মেশিনের ব্লেডের নিচে দিল। ছোট ছোট টুকরো হলে বহন করতে সুবিধা হবে। তার শুধু মাথা চাই, বাকিটা অপ্রয়োজনীয়। দুটো হাত ও মাথা সহ মোট 4 টুকরো হল। বাকি টুকরোগুলো বিশাল এক পলিথিনে ভরে তারপর ছালার বস্তায় ভরল। মাথাটা আলাদা করে আরেক বস্তায় ভরে লতিফকে ডাকল। হামজাকে কল করল। লোক দরকার। এরকম ভয়ানক কাজ কারা করতে পারবে, তাদের জেন পাঠায়। চর্বি, রক্ত, মাংসের টুকরো, শরীরের কত রকমের কি রক্তের সাথে মিশে মেশিনে পড়ে আছে। মেশিনটা খুলে ফেলে দিতে হবে। ত্রিপল উঠিয়ে ফেল, গোটা ঘর পরিষ্কার। ত্রিপলটাও ভাটার পুকুরে ধুয়ে আনল কবির। অন্ধকার থাকতে থাকতে সব করলে ভালো। তা বোধহয় হবে না। হামজা এখন লোক পাঠাবে না। সেটা ঝুঁকিপূর্ণ। পরদিন সকালে নিজেই বেরিয়ে গিয়ে কোত্থেকে যেন বড় ইলিশ কিনে আনল জয়। ইলিশ মাছে তার জন্মের দুর্বলতা। লেজ ভর্তা, ইলিশ মাছ ভাজা, সেটাকে জ্বালিয়ে খাওয়া অথবা যে কোনো পদে তার না নেই। ইলিশ মাছ খেতে খেতে তার নিজেকে খাঁটি বাঙালি মনে হয়। খাওয়া দাওয়া করে অন্তু কবিরকে নিয়ে বেরিয়ে পড়ল জয়। বাকিটা হামজা সামলাবে। কবিরকে দিয়ে একটা ভালো অ্যামাউন্ট লতিফকে দিলেই সে খুশি। রাজনীতি ছেড়েছে দায় পড়ে, ভেতরের সেই ছোটলোকই তো যায়নি। গাড়ি উল্টো দিক থেকে ঘুরিয়ে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করল। যখন তখন পুলিশ বাড়িতে হানা দেবে তাদের। সন্দেহের তালিকার সবচেয়ে আগে হামজা পাটোয়ারি ও আমিরের নাম থাকবে। স্বাভাবিক। বাড়িতে এসে না পেলেই আইনের লোক 2-2-এ 4 মিলিয়ে নেবে। ড্রাইভিং করতে করতে জয় গান ধরল। আমি যত চাই আমার মনরে বোঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। ও পাগল মনরে, মন কেন এত কথা বলে? লতিফের লুঙ্গি প্রিন্টের।
তার বিরক্ত লাগছিল। লুঙ্গি হবে সাদা। এসব প্রিন্ট কেন? কাস্টলিতে বসে রূপকথার ভীষণ গরম লাগছিল। মাথার উপরে স্পটলাইট জ্বলছে, তাতে অস্বস্তি বাড়ছিল। খানিক বাদে দুজন কর্মকর্তা এলো, পানির গ্লাস এগিয়ে দিল। রূপকথার পিপাসা নেই। সে কক্ষের চেয়ারের টেবিলের মতো নির্লিপ্ত। অফিসার জহিরুল আলমগীর জিজ্ঞেস করলেন, আপনার স্বামী এখন কোথায়? আমি জানি না। খুব কমন একটা জবাব। কানে পচন ধরেছে এই শব্দ দুটো শুনে শুনে। নতুন কিছু বলুন। রূপকথা বলল, আমি জানি না কথাটিকে নতুন আর কিভাবে বলা যায় সেটা জানা নেই। জানা থাকলেও আপাতত মাথায় আসছে না। খুব পেরেশানির মধ্যে আছেন? জি না। পেরেশানি কি? ভালোই তো লাগছে। ভালোই লাগছে। লাগছে। লাগবে না বেশিক্ষণ। আর কিছুক্ষণ জানি না বলতে থাকলে খারাপ লাগার কাছে নিয়ে যাব। রূপকথা চুপচাপ। জহিরুল বলল, পানিটা খেয়ে নিন। ভালো লাগবে। আমার খারাপ লাগছে না। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল জহিরুল। খানিক বাদে কক্ষে আরও কয়েকজন কর্মকর্তা এলেন, সাথে একজন মহিলা কনস্টেবলও। রূপকথার নির্বিকার, দুর্বোধ্য মুখখানাও সুন্দর। শাড়ির আঁচলটা চেয়ার ছেড়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আমাদের কাছে খবর আছে, কুখ্যাত সন্ত্রাসী পলাশ আজগর নিজের তৃতীয় আবাসে আমাদের দুটো অফিসারকে খুন করে পালিয়েছে, এরপর গাঙের পাড়ের বাড়িতে গিয়ে উঠেছিল। আর সেখানে আপনি আগে থেকেই ছিলেন। জি, খবরটা ঠিক। আর আপনি বলছেন আপনি জানেন না? আমরা কি বোকামির ফান্ড খুলে বসে আছি? ভালো কথায় জীবনেও আপনারা মুখ খোলেন না। তখন কেলানি দিতে হয়, আর লোকে বদনাম করে ডিপার্টমেন্টের। আপনি ওখানে উপস্থিত ছিলেন, আর আপনি জানেন না? হ্যাঁ। যতক্ষণ সে ওই বাড়িতে ছিল ততক্ষণ জানতাম। এরপর ও বাড়ি থেকে যখন পালালো তখন তো আমাকে বলে যায়নি, সঙ্গে নিয়েও যায়নি। আপনারা আমাকে ওই বাড়িতে একা পেয়েছিলেন। একা পাইনি ম্যাডাম। আশপাশ থেকে কয়েকটা ছোকরাদেরও সাসপেক্ট করা হয়েছে। তাদের পরেই ধরি। আগে আপনারা জন্মের বাটপারি করে নেন। বাড়িতে আমি ছিলাম। ছোকরাদের হিসেব আমার সাথে নেই অফিসার। তা ছিলেন। তার মানে এই নয় যে আপনাকে বলে যায়নি। ঘরের বুকে বলে যায়নি। রূপকথা হাসল। অবর্ণনীয় হাসির রেখা। উপস্থিত কর্মকর্তারা একে অপরের দিকে তাকাল রূপকথার সেই হাসিতে। পলাশ আজগর এত বড় কুখ্যাত সন্ত্রাসী, তার মাথা খারাপ তো থাকার কথা না। সে এটুকু নিশ্চয়ই জানে, যত আপনি হোক, পুলিশের মার খেলে সবাই সত্যি কথা গড়গড় করে বলে দেয়া। আমাকে বলার হলে আমাকে সঙ্গেও নিত। সকলে কিছুক্ষণ চুপ করে রইল। জহিরুল খুব তীক্ষ্ণ সন্দেহীন চোখে চেয়ে বলল, আপনি খুব শেয়ানা মহিলা। যুক্তির মারপ্যাচে পুলিশকে ঘোল খাওয়াতে চাচ্ছেন, খুব উগ্র হয়ে উঠল অফিসার। রূপকথা চুপচাপ। জহিরুল ছোট দুটো অফিসারকে আদেশ করল, রিমুভ হার টু রিমান্ড। রূপকথা নির্দ্বিধায় চুপচাপ সাথে চল। তার চলনে উদ্বেগ নেই, ভয় নেই, চিন্তা নেই। মুখে কঠোর নির্লিপ্ততা। চোখ দুটো ভীষণ জ্বলছে। জীবনের গড়মিলে হিসেবগুলো সামনে আসছে, মাথাটা ফাঁকা ফাঁকা। রূপকথা তাকাল। একটা দীর্ঘশ্বাস ফেল। পরাগ হাসল সামান্য, ভালো আছিস? পরাগের হাতে ব্যান্ডেজের উপর হাতকডার পরানো হয়েছে। রূপকথাও হাসল, ভালোই তো। দুজনকে দুই দিকে নিয়ে চলে গেল কর্মকর্তারা। পরাগ একবার পেছন ফিরে রূপকথার নিঃশব্দ চলন দেখল। শাড়ির আঁচল মেঝের উপর ছেঁচড়ে যাচ্ছে। ধীর পায়ে হাঁটি হাঁটি এগিয়ে যাচ্ছে রূপকথা। সে রাজন আজগরকে কত নিষেধ করেছিল রূপকে পলাশের ঘরে বিয়ে না দিতে। জয়দের আসনের এমপি সাহেবের ভাগ্নি বাপ্পি মণ্ডল। বিরাট নেতা। সে এলো বরঘরে। হামজা বিরক্ত হয়ে গেছে। হামজার বিরক্তি মানে আস্তে করে খালাস করে দেয়া। কখন জানি মেরে টেরে ফেলে। কিন্তু হুট করে মেরে ফেললে স্বীকারোক্তিকে দেবে? হামজা জিজ্ঞেস করে, তুমি হেফাজতে ইসলামীর সমর্থক মুরসালিন? আমি কিছুতেই খাঁটি নই ভাই। আমি শুধু আপনাদের সমর্থক নই, আর এটা খাঁটি। হামজা হাসল, 2013 এর সেই রাজধানীর আন্দোলনে ছিলে না তুমি? আমি ছিলাম না, মুস্তাকিম ভাই ছিল। জানেন তো, মুস্তাকিম ভাই হাফেজে কোরআন আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমি তো বেদুইন। আমি ওসব আন্দোলনে থাকব কেন? আজ যা করছো সেটা কি? ওহ, এই বাচ্চাদের জন্য? কি করছি?
অনেক কিছুই তো করছ। ক্লান্ত স্বরে বল হামজা। করলেও সেটা ওরা কওমি মাদ্রাসার ছাত্র অথবা জামায়াতের অন্তর্ভুক্ত বলে নয়। ওদের জায়গায় যে কোনো বাচ্চারা থাকলেও আমার ব্যবহারে পরিবর্তন হতো না। তাছাড়া ওরা কোনো দলের সাথে সংযুক্ত নয়, অন্তত এই বয়সে। কেউ সাবালক নয় এখানকার। আপনারা জুলুম করছেন। কি করছি? মুরসালিন চুপ রইল। বাপ্পি মুখ খুল। জুলুম এখনো করিনি মুরসালিন। করব। বিরোধী দলের অ্যাক্টিভ নেতাকর্মী তুমি। তাতে কি? রাজনীতিতে কি বিরোধী দল থাকবে না? নাকি আপনারা একচ্ছত্র অধিপতিত্ব চান? না, তা চাই না। তাহলে তো হলোই। তোমরা জঙ্গিবাদদের সাথে হাত মিলাইছ। সে তো আপনারাও কত দলের সাথে মহাজোট করে ক্ষমতায় এসেছেন। আর এবার নির্বাচন ছাড়াই। এটাকে কিভাবে দেখেন? বাপ্পির মুখ লাল হয়ে উঠল। কষে এক ঘুষি মারল মুরসালিনের মুখে। ফাটা ঠোঁটে শুকনো ক্ষত তাজা হয়ে রক্ত বেরিয়ে এলো। মুরসালিন আলতো হাসে। সত্যি কথা নিতে পারেন না, এটা আপনাদের দলের সবচেয়ে বড় সংক্রামক ব্যাধি। সত্যি কথা কইতে গেলেই কারাবাস, খুন ও গুম, মিথ্যা মামলায় ক্ষমতাচ্যুতি। খারাপই লাগে আপনাদের অবস্থা দেখলে। আর কে ঠেকায়? বৃষ্টির মতো মার পড়ল মুরসালিনের গালে। তখন মুরসালিনের হাত পা বাঁধা। রক্তাক্ত হয়ে উঠল গোটা মুখটা। দাঁত নড়ে গিয়ে মাড়ি থেকে রক্ত পড়ছে। হামজা থামালো। পাগলামি করিস না বাপ্পি। কিছুই হবে না এতে। বর্জোর গান হারাবে, সময় নষ্ট হবে। কথা বলতে থাক। বাপ্পি বকে উঠল। খানকি মাগির চেংরা। তোরা মারস নাই আমাগরে? আমাদের ছেলেরা তোদের হাতে জখম হয়, খুন হয়। সুজরের বাচ্চা। সেসব হিসেব রাখো না মাগির পুত। মুরসালিন রক্তাক্ত মুখে চমৎকার হাসে। দেখতে অদ্ভুত লাগে। বলে, এক পীর আর তার মুরিদ একবার ডালিম খাচ্ছিল। দেখা গেল মুরিদের সামনে ডালিমের অনেক বীজ জড়ো হয়েছে। পীর ঠাট্টা করে বলল, ও হে বৎস, এত ক্ষুধা তোমার? এতটা ডালিম খেয়েছ? মুরিদ তাকিয়ে দেখল তার পীরের সামনে কোনো বীজ পড়ে নেই। মুরিদ হেসে বলল, হুজুর, আমি ডালিম খেয়ে তাও বীজ রেখেছি। আপনি তো বীজও ফেলেননি যে গুণে দেখা যাবে কতটা ডালিম খেলেন। ক্ষুধা কি হুজুর আমার বেশি? মুরসালিন হাসল। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আমাদের ছেলেরা যখন অত্যাচারিত হয়ে মরে আপনাদের হাতে, তখন ওদের মরদেহর হদিশটুকুও পাওয়া যায় না যে গুণে দেখব কতগুলো মরল। অথবা তা দেখিয়ে আইনের কাছে বিচার চাইব বা মানুষের কাছে সিম্প্যাথি। কিন্তু আমরা মারলে তার এক একটা খামচিও দেশবাসীকে দেখিয়ে সমর্থন কামাচ্ছেন। কথা শেষ না করে হাসল মুরসালিন।